একের পর এক অগ্নিকাণ্ড, তদন্ত কমিটির সুপারিশের শেষ নেই, বাস্তবায়ন শূন্য, সুপারিশ বাস্তবায়ন ও দায়বদ্ধতা নিশ্চিতের পরামর্শ। গণভোট নিয়ে দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের, প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি। মেট্রো রেলের নকশায় ভুল থাকতে পারে, মন্তব্য ডিএমটিসিএল এমডির। তদন্তের পরেই নিশ্চিতভাবে বলা যাবে দুর্ঘটনার কারণ। ভারতে ভয়াবহ দুর্ঘটনা, পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত বেড়ে 20। এবং এল ক্লাসিকোয় হতাশাজনক হারের ক্ষত শুকালো হ্যান্সি ফ্লিকরা, জয় ফিরল বার্সেলোনা, ব্যবধান কমালো রিয়ালের সঙ্গে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। দেশজুড়ে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জনমনে ক্রমশ বাড়ছে আতঙ্ক। প্রতিটি বড় অগ্নিকাণ্ডের পর গঠিত হয় তদন্ত কমিটি, যা সবটাই কেবল ফাইলবন্দি, কারণ অনুসন্ধান ও সুপারিশ দিলেও হয় না তার বাস্তবায়ন। ফলে দায় নির্ধারণ ও জবাবদিহির কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। বিশেষজ্ঞরা বলছেন, সুপারিশ বাস্তবায়ন এবং দায়বদ্ধতা নিশ্চিত না হলে দেশের অগ্নিকাণ্ডের মিছিল থামবে না। তৌহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। গেল অক্টোবর মাসে ৩টি বড় অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে দেশের মানুষ। দেশ জুড়ে একের পর এক অগ্নিকাণ্ডে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাত্র কয়েকদিনের ব্যবধানে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে, এসব দুর্ঘটনা কি শুধু অবহেলার ফল, নাকি এর পেছনে আছে অন্য কিছু? প্রতিটি বড় অগ্নিকাণ্ডের পর গঠিত হয় তদন্ত কমিটি। তারা কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে নানান সুপারিশ দেয়, কিন্তু দুঃখজনকভাবে এসব সুপারিশ বাস্তবায়নের হার শূন্য বলা চলে। ফলে দায় নির্ধারণ বা জবাবদিহির কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয় না। বছরের পর বছর তদন্ত কমিটি গঠিত হলেও তাদের পরামর্শ ও সুপারিশ কাগজে সীমাবদ্ধ। ফলে অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে, হারাচ্ছে প্রাণ ও সম্পদ। গেল বছর রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বছরগুলোর অগ্নি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রতিরোধমূলক ব্যবস্থা প্রস্তাব করতে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু ওই কমিটির সুপারিশও আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে বিট পুলিশিং এর কাঠামোর উপর ভিত্তি করে পুলিশ, ফায়ার সার্ভিস, রাজুক, বিদ্যুৎ বিভাগ সহ 10টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে অগ্নি নিরাপত্তা সচেতন কমিটি গঠনের প্রস্তাব দেয়। কিন্তু 1 বছর পার হলেও এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। 2024 সালের 4 এপ্রিল গঠিত তদন্ত কমিটি 2010 সাল থেকে বেইলি রোডের অগ্নিকাণ্ড পর্যন্ত অন্তত 31টি বড় অগ্নি দুর্ঘটনা বিশ্লেষণ করে। কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করে, সরকারি ও বেসরকারি 11টি প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে উদাসীনতা ও গাফিলতির কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি ক্রমাগত বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, প্রতিবেদনে সরকারি কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উদাসীনতা ও জবাবদিহির অভাবের বিষয়টি উঠে আসায় বাস্তবায়নে অনীহা দেখা দেয়। আর বিশেষজ্ঞরা বলছেন, সুপারিশ বাস্তবায়ন ও দায়বদ্ধতা নিশ্চিত না হলে এই অগ্নিকাণ্ডের মিছিল থামবে না। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের শেষ নেই, কিন্তু বাস্তবায়ন শূন্য। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে দেশে কিন্তু একের পর এক এই যে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে যাচ্ছে এবং বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা সুপারিশও দিচ্ছে, কিন্তু এর বাস্তবায়ন হচ্ছে না। এটা কি আসলে প্রশাসনিক কোনো জটিলতা নাকি ইচ্ছা শক্তির অভাব বলে মনে হয় আপনার? জি, আপনি ঠিকই বলেছেন যে তদন্ত কমিটি হয়, কিন্তু তদন্ত কমিটির সুপারিশ দেওয়া হয়, কিন্তু সুপারিশগুলো মূলত বাস্তবায়ন হয় না, যার ফলে কিন্তু এত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনাও ঘটছে।
2024 সালের 4 এপ্রিল গঠিত হয় তদন্ত কমিটি এবং 2010 সাল থেকে আপনি জানেন যে 2024 থেকে 2010 সাল পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে 31টি অর্থাৎ 2010 থেকে 24 সাল পর্যন্ত 31টি অগ্নি দুর্ঘটনা ঘটে, বড় বড় অগ্নি দুর্ঘটনা। এই অগ্নি দুর্ঘটনার কারণগুলো খোঁজার জন্য তদন্ত কমিটি গঠন করা হয় সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন দপ্তর বা সংস্থার পক্ষ থেকে। কিন্তু এই তদন্ত কমিটিগুলো কিন্তু সুপারিশ দেয়, ধরুন এই বিল্ডিংয়ে যদি কোথাও আগুন লাগে, বড় আগুন লাগার পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিস বা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তর থেকে তদন্ত কমিটি হবে যে তারা অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করবে এবং আগুন কোথা থেকে লাগলো, কতজন নিহত হলো এবং নিহত হওয়ার পেছনের ঘটনাও কিন্তু তারা খুঁজে বের করবে। খুঁজে বের করার পরে তারা সুপারিশ করবে যে এই বিল্ডিংয়ে যাতে ভবিষ্যতে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এত প্রাণহানির ঘটনা যাতে না ঘটে। সেই সুপারিশগুলো মূলত দেয়া হয়, কিন্তু সুপারিশগুলো বাস্তবায়ন হয় না। সুপারিশগুলো বাস্তবায়ন করতে সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে এবং সংশ্লিষ্ট অধিদপ্তর রয়েছে, তারাও কিন্তু এক প্রকার উদাসীনতা দেখায়। অর্থাৎ আগুন লাগার কয়েকদিন পর্যন্ত আপনি দেখবেন যে খুব তোড়জোড় চলে সরকারের বিভিন্ন বাহিনী বা মন্ত্রণালয় দিক থেকে, কিন্তু কিছুদিন পরেই সেটি আসলে নিষ্প্রাণ হয়ে যায় বা ভুলে যায়। এটি আসলে তদন্ত কমিটি গঠন হলেও সুপারিশগুলো আসলে বাস্তবায়ন হচ্ছে না। এই যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় সরকারি বা বেসরকারি খাতের আমরা যেটাই বলি না কেন, এদের জবাবদিহিতার অভাবেই কি আসলে এই ধরনের অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে বলে আপনার মনে হয়? এবং আমি যদি আরেকটু এর সাথে যোগ করি যে প্রতিরোধে, মানে এই ধরনের ঘটনার প্রতিরোধে ফায়ার সার্ভিস বা সিটি কর্পোরেশন অথবা রাজুক আমরা যেটাই বলি না কেন, এদের সমন্বয়হীনতা কতটা চ্যালেঞ্জ তৈরি করছে? জি, আপনার মনে আছে 2023 সালে বেলি রোডের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডে 46 জন কিন্তু মারা যায় এবং সেটি একটি বড় ধরনের অগ্নিকাণ্ড ছিল এবং আগুন বেশ কয়েক ঘন্টা পর্যন্ত জ্বলতে থাকে এবং একটা সময়ে ফায়ার সার্ভিসের গাড়িতে যেই পানি ছিল সেই পানিও কিন্তু ফুরিয়ে যায়। অর্থাৎ তাদেরকে অনেক পানি নিক্ষেপ করতে হয়েছিল আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। পরবর্তীতে পার্শ্ববর্তী একটি পুকুর থেকে কিন্তু পানি এনে সেই আগুন নিয়ন্ত্রণ করতে হয় ফায়ার সার্ভিসকে, কিছুটা বেগও পেতে হয়। এই যে একটি আগুন লাগার পরে ফায়ার সার্ভিসের পানি স্বল্পতা, পাশের একটি পুকুর থেকে পানি নেওয়া, এই সামগ্রিক ঘটনাই কিন্তু বলে দেয় যে আমাদের ঢাকা শহরের বা জনবহুল একটি শহরে কোথাও আগুন লাগার ফলে সেটি নিয়ন্ত্রণের কতটা বেগ পেতে হয় ফাইটারদের। কারণ তাদের যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোতে আপনি জানেন যে পানি থাকে কিন্তু খুব স্বল্প পরিমাণে, সাময়িকভাবে কয়েক ঘন্টা পর্যন্ত সেটি আসলে ব্যাকআপ দিতে পারে, কিন্তু পরবর্তীতে বিকল্প উৎস কিন্তু তাদেরকে খুঁজতে হয়। আগুন একদিকে জ্বলতে থাকে, তারা নিয়ন্ত্রণ করতে থাকে, অন্যদিকে কিন্তু পানির উৎস খুঁজতে হয় যে আশপাশে কোথায় পুকুর বা জলাশয় রয়েছে। আপনি জানেন যে ঢাকা শহরে কিন্তু এখন পুকুর বা জলাশয় নেই বললেই চলে, সবগুলো ভরাট করে উঁচু উঁচু ভবন হয়েছে। এই যে উঁচু উঁচু ভবন, সেই ভবনগুলো কিন্তু অনুমতি দেয় রাজুক বা সিটি কর্পোরেশন, বিভিন্ন সংস্থা রয়েছে। এই সংস্থার অবশ্যই গাফিলতি রয়েছে, কারণ তারা এই পুকুর বা জলাশয় ভরাট করার যে অনুমতি দিচ্ছে এবং সেখানে ভবন নির্মাণ হচ্ছে, বহুতল ভবন, সেই ভবনে আগুন লাগার পরবর্তীতে দেখা যায় সেই ভবনে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বা আগুন নিয়ন্ত্রণে আসছে না, কারণ আশেপাশে জলাশয় নাই, পুকুর নাই। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বা বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও সুপারিশ থাকে যে আশপাশে জলাশয় করতে হবে এবং জলাশয়গুলো যাতে ভরাট না থাকে। সরকারের যেমন একদিকে গাফিলতি রয়েছে এবং একই দিকে প্রাইভেট কোম্পানিগুলো যারা রয়েছে তাদেরও কিন্তু গাফিলতি রয়েছে, কারণ আগুন নিয়ন্ত্রণের শুধু বা অগ্নি নির্বাপন ব্যবস্থায় শুধু সরকারি উদ্যোগ নয়, সবারই কিন্তু এখানে উদ্যোগ থাকা বাঞ্ছনীয়। একদমই তাই। এবং আপনি যেমনটি বলছিলেন যে বেইলি রোডের ঘটনা, এবং আমরা বেইলি রোডের ঘটনার পরে কিন্তু জানতে পারি যে এখানে কিন্তু এই যে সেফটি প্ল্যানের যে ব্যাপারটা, জি অবশ্যই, হ্যাঁ, সেফটি প্ল্যানের একটা ঘাটতি ছিল, ফায়ার সেফটি প্ল্যানের। তো রাজধানী সহ সারা দেশের ভবন নির্মাণের ক্ষেত্রে এই যে ফায়ার সেফটি প্ল্যান আমরা উপেক্ষা করে যাচ্ছি, এই ঘটনাটির প্রবণতা কেন বাড়ছে এবং এই যে এত এত মৃত্যুর মিছিলের পরও কেন আমাদের বিবেককে নাড়া দিতে পারছে না? জি, আপনি জানেন যে একটি ভবন নির্মাণ করার আগে 17টি সংস্থার থেকে কিন্তু অনুমোদন নেওয়া লাগে। ফায়ার সেফটি অনুমোদন, ভবনের বিভিন্ন কারিগরি সিস্টেম রয়েছে, রাজুক, সিটি কর্পোরেশন, উয়াসা,
বা পিডিপি বা বিদ্যুতের যে সংস্থাগুলো, সব সংস্থার মিলে কিন্তু অনুমোদন নেওয়া লাগে। কিন্তু এখানে দেখা যায় যে সরকারের বিভিন্ন গাফিলতি রয়েছে। আপনি মনে করেন যে আপনি একটি সংস্থার অনুমতি নিলেন না, সেটি হচ্ছে ফায়ার সেফটির অনুমতি, বা আপনি ফায়ার সেফটির অনুমতি নিয়েও আপনি সেই অনুমতি অনুযায়ী আপনি কাজ করলেন না, তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার অনুমতি নিলেও অনেক সময় দেখা যায় ওই ভবনের অনুমতির সাথে যেই তারা অনুমতি নিয়ে আসলো সেটার সাথে সামঞ্জস্য নেই বা মিল নেই। এক্ষেত্রে কিন্তু আগুনের ক্ষতি হচ্ছে এবং অগ্নি দুর্ঘটনা বড় আকারে বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ আহত বা নিহতের ঘটনাও বাড়ছে। এই যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন সংস্থা থেকে অনুমোদন, এই অনুমোদন নেয়ার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ভবন মালিক বা নির্মাণ কাজের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু বিভিন্ন ফাঁক ফকর খুঁজছেন। অর্থাৎ আপনি জানেন যে সরকারের বিভিন্ন সংস্থায় কিন্তু টাকা পয়সা দিলে বা কিছু ঘুষ দিলে সেটি খুব সহজেই কাগজপত্র বের করে নিয়ে আসা যায়। তারা ওই সুযোগটাই খুঁজে থাকেন যে কিভাবে খুব সহজেই সেফটি প্ল্যান বা ওয়াসার যে সনদপত্র বা সিটি কর্পোরেশন অনুপত্র বা রাজুকের যে অনুমোদনপত্র সেটি নিয়ে আসা যায়। আপনি খেয়াল করবেন একটি ভবনের নকশায় রাজুক দেখা যাচ্ছে 8 তলা পর্যন্ত অনুমতি দিল, কিন্তু সেটি দেখা যাচ্ছে 12 তলা 10 তলা বা 20 তলা পর্যন্ত করা হচ্ছে। এটি কিন্তু অনুমতির বাইরে এবং এটি ওয়াসা বা দুঃখিত রাজুকের কিন্তু তদারকি করার কথা, কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীরা কিন্তু সঠিকভাবে তদারকি করছেন না। এই কারণে কিন্তু এই অনুমোদনের না নেয়ার কারণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং খুব সহজেই যে আমি বলছিলাম যে ফাঁক ফকর খুঁজছেন, এইগুলোই আসলে ফাঁক ফকর খুঁজে সবাই ভবন নির্মাণে উৎসাহী হচ্ছেন এক প্রকার বলা যায়। একদমই তাই। এবং আমরা আসলে আলোচনার একদম শেষ পর্যায়ে আপনার কাছে শেষবারের মতো জানতে চাইবো যে প্রযুক্তি নির্ভর এই যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে ক্ষয়ক্ষতির মাত্রাটা তো বেড়ে যাচ্ছে, সেটা আমরা জানি, এবং আসলে এই খাতে বিনিয়োগটা কতটুকু জরুরি বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে, একটি সুন্দর একটি প্রশ্ন। আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু রোবোটিক ফায়ার ফাইটার সিস্টেম চালু রয়েছে। অর্থাৎ আপনি জানেন গত মাসে রাজধানীর কাছেই টঙ্গীতে একটি অগ্নি দুর্ঘটনায় কেমিক্যালের আগুন ছিল, কেমিক্যাল গোডাউনের আগুন। সেই আগুনে কিন্তু 3 জন ফায়ার ফাইটার নিহত হন আগুন নিয়ন্ত্রণ করতে যায় এবং সেখানকার একজন কর্মচারী নিহত হন। অর্থাৎ আগুন নিয়ন্ত্রণের আগেই কিন্তু যারা আগুন নির্বাপন করতে যাবে তারা কিন্তু নিহত হচ্ছেন, মারা যাচ্ছেন। এটি কিন্তু খুবই উদ্বেগজনক। এজন্য প্রযুক্তিগত যে ফায়ার ফাইটিং সিস্টেম বা আগুন লাগলে খুব সহজেই প্রযুক্তি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, সেটি আসলে এখন সামনে আসছে। কারণ বিশ্বের বিভিন্ন দেশগুলোতে এসব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, কিন্তু বাংলাদেশে আসলে এই ধরনের প্রযুক্তি আমরা খুব কমই দেখতে পাচ্ছি। তবে ফায়ার সার্ভিসের একটি অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, সম্প্রতি এটি আনা হয়েছে। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো ভিলেজে আগুন লাগলো, সে আগুনে আমরা ব্যবহার করতে দেখেছি। অনেক দূর থেকে সেই রোবোটিক ফায়ার ফাইটিং সিস্টেম দূর থেকে পানি নিক্ষেপ করছিল, কাছ থেকে ফায়ার ফাইটারদের যাওয়া সম্ভব হচ্ছিল না, কারণ আগুনের তাপ ছিল অনেক। একজন মানুষ যখন আগুন নিয়ন্ত্রণ করতে যাবে, যখন সে ব্যাহত হবে, তখন কিন্তু আগুন নিয়ন্ত্রণও ব্যাহত হবে। এই কারণে ফায়ার ফাইটার সিস্টেম বা প্রযুক্তিগত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন আপনি জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রচার বা প্রসার বেড়েছে। বিভিন্ন দেশগুলো থেকে আমরা সহায়তা নিয়ে এই অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আমরা কিন্তু বড় ধরনের ভূমিকা রাখতে পারি। এক্ষেত্রে সরকারের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। একদমই তাই, আমি আপনার সাথে একমত। এবং আমাদের আসলে প্রত্যাশা থাকবে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এই ব্যাপারে একটু দৃষ্টি দেন এবং এই মৃত্যু হারটা যাতে কমিয়ে আনতে পারে। জি অবশ্যই। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনা উপস্থিত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়ের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। গণভোট এবং জুলাই সনদের যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি তা নিজেরা বসে দ্রুত সমাধান করে সরকারকে জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রামে একসাথে ছিলেন তাদের কাছে সম্ভব হলে 1 সপ্তাহের মধ্যে সম্মিলিত পরামর্শ চায় সরকার। এখন কালক্ষেপণের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সম্মিলিত পরামর্শ দিতে না পারলে সরকার নিজের মতো ব্যবস্থা নেবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে
সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার দুপুর 12:30টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অনেকে। অন্যদিকে বিভাগওয়ারি সাংগঠনিক সম্পাদকরাও কার্যালয়ে অবস্থান করেছেন। দলের একাধিক স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন, বৈঠকে দলীয় ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের কৌশল, প্রচার পরিকল্পনা ও 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি নিয়েও আলোচনা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। তরুণ নেতৃত্বের এই দল ঢাকা সহ দেশের বিভিন্ন আসনে সক্রিয় নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে। দলের শীর্ষ নেতারা সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং অন্তত 170টি আসনের খসড়া প্রার্থী তালিকা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ নেতৃত্বের এই পদক্ষেপ এনসিপিকে ঢাকার রাজনীতিতে শক্ত অবস্থানে রাখবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মূলত তরুণ প্রজন্মের নেতৃত্বে গঠিত এই দল নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। দলের শীর্ষ নেতারা ঢাকা সহ দেশের বিভিন্ন আসনে সরাসরি নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। কেউ কেউ নিজ নিজ এলাকায় ভোটারদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ স্থাপন ও প্রচারণা চালাচ্ছেন। এনসিপির দলীয় সূত্র জানায়, ঢাকা সহ অন্তত 170টি আসনে দলীয় প্রার্থীর খসড়া তালিকা ইতোমধ্যেই তৈরি হয়েছে। দলের নেতারা এসব আসন ধরে কার্যক্রম পরিচালনা করছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন, বিএনপি ও জামায়াতে ইসলামী এনসিপিকে নিজেদের নির্বাচনী জোটে টানার চেষ্টা চালাচ্ছে। উভয় পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা পর্দার আড়ালে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠ আলোচনায় বসছেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার তাসনিম জারা, আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন সহ একাধিক শীর্ষ নেতা ঢাকার বিভিন্ন আসন থেকে লড়াই করবেন। পাশাপাশি সদস্য সচিব আক্তার হোসেন রংপুর, সার্জিস আলম পঞ্চগড়, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দলীয় তথ্যানুযায়ী নাহিদ ইসলাম ঢাকা 9 বা 11 আসন, আরিফুল ইসলাম আদিব মিরপুর, ডাক্তার তাসনিম জারা ঢাকা 3, আকরাম হোসেন মোহাম্মদপুর, রাসেল আহমেদ ঢাকা 7, SM শাহরিয়ার ও নিজাম উদ্দিন ঢাকা 4 ও 5, আলাউদ্দিন মোহাম্মদ ঢাকা 17, নাসিরউদ্দিন পাটোয়ারি উত্তরা, ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা 19, আসাদুল ইসলাম মুকুল ঢাকা 20, খান মোহাম্মদ মোরসালিন ঢাকা 6, সামান্তা শারমিন ও নাহিদা সারোয়ার নিভা ঢাকা ও আশপাশের এলাকা থেকে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করছেন। নানান গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। নির্বাচনে তরুণ নেতৃত্বের এই প্রগতিশীল পদক্ষেপ এনসিপিকে দেশের রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থানে রাখতে সক্ষম হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তুষার ইসলাম, জাগো নিউজ। বিএনপি ও দলটির নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে। সোমবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন নিউ মার্কেট থানার যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান। আদালত অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আবেদনে বলা হয়, 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর নাসির উদ্দিন পাটোয়ারি আন্দোলনের নেতৃত্ব দানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা বানোয়াট তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন। বাংলাদেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, এমনটাই মন্তব্য করেছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। বলেন, এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কমিশন। রোববার সকালে জাতীয় নির্বাচনে আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও 2025-26 সালের চতুর্থ ধাপের আনসার প্লাটুন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন এবং নির্বাচনী হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। এ সময় ভোট কেন্দ্রের নিরাপত্তার মহড়াকে স্বস্তির উল্লেখ করে দেশব্যাপী বাহিনীর বিশাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে যে কোনো অপপ্রচার রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। মেট্রো রেলের নকশায় ভুল থাকতে পারে, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার, ঠিকমতো বুঝে না নেওয়া সহ বিভিন্ন কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তবে তদন্তের পরে নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ বলা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার মেট্রো রেল প্রকল্প এবং এর পরিচালনার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ফারুক আহমেদ বলেন, নিম্নমানের মালামাল ব্যবহার, ঠিকমতো সব বুঝে না নেওয়া সহ নানা কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে, সেটা নিশ্চিতভাবে বলা যাবে তদন্ত হবার পর। বুঝে নেবার দায়িত্ব ছিল কনসালটেন্সি প্রতিষ্ঠানের, অদক্ষতার কারণে হয়তো সেখানে ঘাটতি ছিল। এছাড়া প্রয়োজন অনুযায়ী দ্রুত আরো 4-5 জন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এনামুল হক খান। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এনামুল হক খান ডায়মন্ড অ্যান্ড ডিভাস জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সানন্দা জুয়েলার্স লিমিটেডের রণজিৎ ঘোষ। রোববার বাজুসের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির 2025-27 মেয়াদে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আওয়াল। এ সময় তিনি বাজুসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নতুন সভাপতি বলেন, এই খাতের উন্নয়নে আমদানি সহজ করতে হবে। এই সময় সোনা আমদানির উপর থেকে ভ্যাট কমানোরও দাবি রাখেন এনামুল হক। বরিশালের বাবুগঞ্জের অধ্যাপক মোস্তফা কামাল অবসর সময়কে কাজে লাগিয়ে পেঁপে চাষে পেয়েছেন উল্লেখযোগ্য সফলতা। 4 বছর আগের পরীক্ষামূলক চাষ থেকে শুরু করে এখন তার 1 একর জমিতে 5 শতাধিক পেঁপে গাছের ফলন হচ্ছে। পাশাপাশি বাগানে ঘেরে মাছ চাষও করেছেন তিনি। খরচ বাদে বছরে আয় প্রায় 10 লাখ টাকা। তার উদ্যোগে স্থানীয় যুবকরা কাজ পাচ্ছেন এবং তিনি অন্যান্যকে কৃষিতে আগ্রহী হওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোস্তফা কামাল। তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজে দেখিয়েছেন দারুণ সাফল্য। অবসর সময়কে কাজে লাগিয়ে প্রায় 4 বছর আগে শুরু করেন পেঁপে চাষ। শুরুতে অল্প জমিতে পরীক্ষামূলকভাবে কিছু জাতের পেঁপে গাছ লাগান। পরিশ্রম ও সঠিক পরিচর্যায় মাত্র কয়েক মাসে গাছগুলো ফল দিতে শুরু করে। প্রথম অবস্থায় কিছু পেঁপে চারা নিয়ে আমি গত বছর কৃষিকাজটা শুরু করি। দ্বিতীয় বছর আমি প্রায় 450 মতো গাছ তার মাধ্যমে নিয়ে আমি রোপণ করাতে আমি প্রায় সর্বনিম্ন এখন পর্যন্ত প্রায় 4 লক্ষ টাকার মতো আমি এই বছর ইনকাম করতে পারছি।
প্রথম মৌসুমে ভালো ফলন ও বাজার মূল্য পেয়ে উৎসাহিত হন তিনি। বর্তমানে মোস্তফা কামালের 1 একর জমিতে পেঁপে চাষ হচ্ছে। পাশাপাশি বাগানেই ঘেরে মাছ চাষ করে সফলতা দেখা পেয়েছেন। তার দেখাদেখি অনেকেই পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়ে এলাকায় করছেন বাগান। আমার জমি আছে, আমি চিন্তা ভাবনা করছি যে আমি ভবিষ্যতে এইভাবে তার মতোই তার পরামর্শ নিয়ে একটা বড় বাগান করার চিন্তা ভাবনা করছি। মোস্তফা কামালের পেঁপে বাগান ঘুরে দেখা গেছে তার বাগানে আছে প্রায় 5 শতাধিক পেঁপে গাছ। প্রতিটি গাছের নিচ থেকে ওপর পর্যন্ত ঝুলছে ছোট বড় অসংখ্য পেঁপে। পেঁপে চাষের পাশাপাশি বাগানের মাঝেই করেছেন মাছের ঘের। আর আসলে তো জানেন আমাদের কলেজে শিক্ষকতা করার পাশাপাশি অনেক সময় আমাদের হাতে থাকে। আর আমি ছোটবেলা থেকে এই কৃষি আমার খুব প্রিয়। তাই শখের বশত আমি 10-15টা গাছ নিয়ে শুরু করছি আজকে 4 বছর আগে। অধ্যাপক মোস্তফা কামাল বলেন, সব খরচ বাদ দিয়ে বছরে 10 লাখ টাকা আয় হচ্ছে। তাই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি আমাদের এলাকায় যে বেকার যুবক যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং এই চারা করে দিয়েছি। তারাও অনেক বাগান করছে, এই পেঁপে করছে, তার বেকারত্ব দূর হয়েছে। বরিশাল কৃষি অধিদপ্তরের টেকনিক্যাল পার্টিসিপেন্ট এস.এম. নাহিদ বিন রফিক জাগো নিউজকে বলেন, আজকে দেখলেন আপনারা যে বাগানটা, এই বাগানের মতো আশেপাশে অনেক কৃষক ভাইরা উৎসাহিত হয়ে বাগান করছেন এবং একসময় দেখা যাবে বরিশালে পেঁপের সমারোহ হয়ে যাবে এবং এখানে পেঁপে দেশের অন্যত্র এখান থেকে স্থানান্তর হয়ে অন্য জায়গায় চলে যাবে এবং এমনকি আমরা বিদেশে রপ্তানি করার আমাদের সুযোগ সৃষ্টি হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বিকারাবাদে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার স্থানীয় সময় সকাল 7:30টায় বিকারাবাদ হায়দ্রাবাদ মহাসড়কের চেভেলায় এই ঘটনা ঘটে। বাসটি কমপক্ষে 40 জন যাত্রী নিয়ে মির্জাগুদা থেকে রাঙ্গারেড্ডির দিকে যাচ্ছিল। রাজ্য পুলিশ জানায়, একটি পাথর বোঝাই ট্রাক মোটর সাইকেলকে ওভারটেক করার সময় আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে ট্রাকটি উল্টে গেলে এতে থাকা পাথর বাসের উপর পড়ে। এর ফলে হতাহতের শিকার হয় বহু মানুষ। দুর্ঘটনার পর বাসের যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি। ইতালিতে পর্বতারোহণের সময় বরফ ধসে নিহত হয়েছেন 5 জার্মান পর্বতারোহী। নিহতদের মধ্যে রয়েছেন 17 বছর বয়সী এক কিশোরী এবং তার বাবা। উদ্ধারকর্মীরা জানান, শনিবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে উটলার আল্পস অঞ্চলের চিমা ভার্টানা পর্বত আরোহণের সময় হয় এই দুর্ঘটনা। 3 জন পর্বতারোহীর একটি দল পুরোপুরি তুষারের নিচে চাপা পড়ে মারা যান। অন্যদিকে পৃথক একটি দলে থাকা বাবা ও মেয়ে তুষার ধসের তোড়ে ভেসে যান। প্রাণে বেঁচে যান আরেকটি দলের 2 পর্বতারোহী। তারা জরুরি বিভাগকে খবর দিলে শুরু হয় উদ্ধার কাজ। এর আগে স্থানীয় সময় শনিবার সন্ধ্যার আগেই 3 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। আর রোববার সকালে পাওয়া যায় বাবা মেয়ের লাশ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হতাশাজনক হারের ক্ষত শুকাতে খুব বেশি সময় লাগলো না বার্সেলোনার। শনিবার রাতে তারা ফিরল জয়ের ছন্দে এবং সেই সঙ্গে পয়েন্ট টেবিলে ব্যবধানও কমালো রিয়াল মাদ্রিদের সঙ্গে। এলচের মাঠে গিয়ে 3-1 গোলের সহজ জয় নিয়ে ফিরেছে বার্সা। গোল পেয়েছেন তরুণ প্রতিভা লামিন ইয়ামাল, অভিজ্ঞ ফেরান তোরেস এবং ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড। ম্যাচের 9ম মিনিটেই এগিয়ে যায় বার্সা। ডেভিড আফেন গ্রুবার্সের ভুল পাস ধরে বাম প্রান্তে বল নিয়ে যান আলেহান্দ্রো বালদে। তার নিখুঁত ক্রস থেকে 17 বছর বয়সী লামিন ইয়ামাল দারুণভাবে গোল করে দলকে এগিয়ে দেন। আগস্টের পর এটি তার প্রথম লা লিগা গোল। এই জয়ের ফলে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা 11 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে উঠে এলো। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে মাত্র 5 পয়েন্ট পিছিয়ে এখন তারা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
একের পর এক অগ্নিকাণ্ড, তদন্ত কমিটির সুপারিশের শেষ নেই, বাস্তবায়ন শূন্য। সুপারিশ বাস্তবায়ন ও দায়বদ্ধতা নিশ্চিতের পরামর্শ। গণভোট নিয়ে দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের, প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি। মেট্রো রেলের নকশায় ভুল থাকতে পারে, মন্তব্য ডিএমটিসিএল এমডির। তদন্তের পরে নিশ্চিতভাবে বলা যাবে দুর্ঘটনার কারণ। ভারতে ভয়াবহ দুর্ঘটনা, পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত বেড়ে 20। এবং এল ক্লাসিকোয় হতাশাজনক হারের ক্ষত শুকালো হ্যান্সি ফ্লিকরা। জয় ফিরল বার্সেলোনা, ব্যবধান কমালো রিয়ালের সঙ্গে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।